এর আগের দিনে আমরা অচলায়তন সম্পর্কে একটি ওর অচলায়তনের যে মূল বিষয়বস্তু, কাহিনী এবং একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা অচলায়তন নাটকের যে বিশেষ চরিত্রগুলি আছে সেই বিষয়ে একটু আলোকপাত করব। তোমরা বা আপনারা যারা এই পর্বটি প্রথম দেখছেন, এর আগে একটি পর্ব কিন্তু আমি অচলায়তন সম্পর্কে বেশ বড় পর্ব আলোচনা করে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই লিঙ্কটি শেয়ার করে দেব, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক, আজকের পর্বে আমরা অচলায়তনের চরিত্র সম্পর্কে পড়বো। বিখ্যাত যে কটি চরিত্র রয়েছে সবই তো পুরুষ চরিত্র, এখানে নারী চরিত্র কিছু নেই, কিন্তু যা আছে সেই বিষয়ে একটা সম্যক ধারণা রাখার চেষ্টা আমি করব। অচলায়তন রচিত হচ্ছে 1912 সালে। এর আগে ও পরের সময়কালটায় যদি আমরা দেখব এর আগে রাজার মতো নাটক তিনি লিখেছেন, তারপরে তিনি লিখছেন এরপরে তিনি লিখছেন এই নাটকটি অর্থাৎ অচলায়তন, এবং তারপরে তিনি লিখছেন কি না ডাকঘর। ঠিক একই সময় প্রকাশিত হচ্ছে জীবন স্মৃতি, ছিন্নপত্র এবং কয়েকটি ছোট গল্প। আর ঠিক এই সময়কালের ওপরে ভীষণভাবে যে বিষয়টি প্রভাব বিস্তার করে রয়েছে তা অবশ্যই গীতাঞ্জলির আধ্যাত্ম ভাবনা। কারণ আমরা মোটামুটি জানি যে মোটামুটি 1910 থেকে 1911 সালে প্রকাশিত হয়েছিল গীতাঞ্জলি, এবং এই পর্বটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অন্যরকমই মানসিকতা চলছিল, অন্যরকমই একটা আধ্যাত্ম ভাবনা তার মধ্যে ছিল, যার প্রকাশ কিন্তু এই সময়ের প্রায় সব লেখাগুলিতে আমরা লক্ষ্য করতে পারি, অচলায়তনে তাই রয়েছে। যাই হোক, এই সমস্ত কিছুর প্রভাব অচলায়তনে প্রত্যক্ষ করা যাচ্ছে। আর যাই হোক, আগের দিনের অচলায়তনের যে সম্পূর্ণ আলোচনা আমি করেছিলাম সেটার বাইরেও পরীক্ষার সাপেক্ষে বেশ কিছু আলোচনা যেহেতু করতেই হয়, সেই জন্য আজকে অচলায়তনের বেশ কিছু চরিত্রের আলোচনা আমি রাখবো। আশা করি পর্বটি শেষ অবধি সবাই দেখবেন। প্রথমেই যার কথা বলতে হয় সে পঞ্চক। জীবন স্মৃতিতে একাধিক জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু অনুভূতির সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়েছিলেন, তার নিজস্ব অনুভূতি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বন্দি জীবন এই বিষয়টা বারবার তিনি বলেছেন। কোথায় না তিনি যখন ছোট ছিলেন, যখন তিনি চাকরদের অধীনে থাকতেন, যখন তিনি একটি জানলার গ্রিল ধরে বাইরের যে পুকুর দেখতেন, সেখানে তিনি একাকিত্ব, তার ভেতরের যে প্রবল একাকিত্ব এবং সেই একাকিত্বের সঙ্গে পরিচয় ঘটতো বাইরের প্রকৃতির কোথায় না ছাদে, যেখানে কিনা বনের পাখি এবং খাঁচার পাখির প্রসঙ্গ এসেছিল সেইখানে। এই বিষয়টা কিন্তু পঞ্চকের মধ্যে লক্ষ্য করা যায়। আরো একটা জিনিস লক্ষ্য করা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনে বারবার স্কুল পালিয়েছেন বলা যায় না, তিনি স্কুল চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন, কারণ ওই যে শিক্ষা ব্যবস্থা, ওই বিষয়বস্তুটা তার কোনোদিনই ভালো লাগতো না, সেই জন্য তিনি স্কুল বারবার পরিবর্তন করেছেন স্কুলের, এবং শেষে গিয়ে তিনি যে ধরনের পড়াশোনা করেছেন যেটা মূলত কিন্তু ঘরের বসে পড়াশোনা, তাই এবং তার পিতার কাছ থেকে তিনি বিশাল পড়াশোনায় শিক্ষা পেয়েছেন, এই বিষয়গুলো তিনি জীবন স্মৃতিতে উল্লেখ করেছিলেন। সেটারও কিন্তু প্রভাব আমরা কি এই পঞ্চকের মধ্যে দিয়ে পাচ্ছি, যেন তিনি এখানে খানিকটা হলেও পঞ্চক হয়ে উঠেছেন, যে এমন বাধাবদ্ধতাকে প্রশ্রয় দিতে শেখেনি। মুক্ত অনাবৃত জগৎ প্রকৃতি যে আসল শিক্ষাক্ষেত্র তা সে বুঝেছে। প্রশ্ন করা অপরাধ নয়, ভুল করা কোন রকমের অপরাধ নয়, ভুল করে শেখার মাধ্যমেই জীবন এগোতে পারে, সেটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত, তা সে বুঝেছে। এ তো রবীন্দ্রনাথেরই ভিতরের আমির বহিঃপ্রকাশ। পঞ্চক আসলে নাট্যকারের একটা আইডিয়ার মতো, তিনি নিজেই এই নাটককে রূপক সাংকেতিকতার পর্যায়ে ফেলেছিলেন, তাই পঞ্চক একটি ভাবনার স্বরূপ। সে অচলায়তনের বিস্ময়, সে নির্ভীক, নিয়ম না মানা এক সজীব সত্তা। সবুজের অভিযানের ভাষায় সে নবীন এবং কাঁচা, যে কিনা আদমরাদের ঘা মেরে বাঁচিয়ে তুলতে পারে। পঞ্চক কিন্তু সবার বন্ধু, সে বয়স, জাত, অবস্থান মানে না। রবীন্দ্রনাথের বহু বিদ্রোহী চরিত্রের মধ্যে সে অনন্য,
সেই কারণেই পঞ্চক এবং মহাপঞ্চক একই সত্যের দুটি দিক আমরা বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চক সম্পর্কে নিজেই, পঞ্চক এবং মহাপঞ্চক দুজনের প্রসঙ্গই আসছে, সম্পর্কে নিজেই বলছেন যে পঞ্চক এবং মহাপঞ্চক একই সত্যের দুইটি দিক। অগ্রসর হইতে গেলে যেমন এক পা ফেলিয়া অন্য পা আগাইতে হয়, তেমনি সভ্যতা, ধর্ম প্রভৃতির ক্ষেত্রেও স্থিতি এবং গতি, তাল এবং লয়, নিষ্ঠা এবং বিদ্রোহ উভয়েরই প্রয়োজন। মহাপঞ্চক এবং পঞ্চক সহোদর ভাই। বিদ্রোহী একমাত্র সত্য নয়, নিয়মানুবর্তিতারও যথেষ্ট আবশ্যকতা রয়েছে। ধ্বংসেই সার্থকতা আনে না, সঙ্গে সঙ্গে সংস্থিতিরও প্রয়োজন। অর্থাৎ এই নাটকে সমস্ত কিছুকে ভেঙে চুরে বেরিয়ে আসার একটা প্রতীক হচ্ছে পঞ্চক নামক চরিত্রটি, যেটা এই নাটকের মূল লক্ষ্য, যে মুক্ত হতে হবে এবং সেই মুক্ত হওয়ার যে ইচ্ছেটা, যে সাহসটা, সেটাই কিন্তু পঞ্চক নামক চরিত্র। অপরদিকে এক্ষেত্রে মহাপঞ্চকের প্রসঙ্গটাও বলি, আগের দিনেও বলেছিলাম যে মহাপঞ্চক কিন্তু তার ভাই, কিন্তু তার একেবারে অপর পিঠ, যে কিনা নিয়ম মানতে জানে, নিয়ম মানতে চায় এবং নিয়মকেই সর্বস্ব বলে মনে করে। তাই যখন শেষে নতুন করে বিদ্যালয় গড়ার কথা হচ্ছে, তখন কিন্তু মহাপঞ্চককে গুরু সরিয়ে দিচ্ছেন না, তাকে রাখছেন। তিনি বলছেন যে মহাপঞ্চকেরও প্রয়োজন আছে, সত্যের অপর পিঠ সে। কারণ যেরকম ভাবে বিদ্রোহ প্রয়োজন, সেরকম ভাবে স্থিতিও প্রয়োজন। যেরকম ভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন, সেরকম ভাবে কোনো জায়গায় কখনো প্রয়োজন হলে দাঁড়িয়ে থাকাও প্রয়োজন, নিয়ম মানাও প্রয়োজন। মহাপঞ্চকের সমস্যা ছিল যে সে তার চোখটাকে বেঁধে কলুর বলদের মতো ঘুরছিল, কিন্তু সে কোথাও এগোতে পারছিল না। সেই এগোনোর জন্য পঞ্চক রয়েছে, মহাপঞ্চক কিন্তু তার সঙ্গেই রয়েছে। তাই মহাপঞ্চকের যে চরিত্রটা, সেটাও কিন্তু কোনো যেন মনুষ্য চরিত্রের মতো নয়, সেও একটা রবীন্দ্রনাথের ভাবনার মতোই। এখানে চরিত্রের ওইরকম, এই চরিত্রটার এই বৈশিষ্ট্য ওরম ভাবে বলা যাবে না, একটা সামগ্রিক আলোচনা করা যায়। তাই পঞ্চকের আলোচনার প্রসঙ্গে আমরা মহাপঞ্চক সম্পর্কেও কিছু কথা বললাম। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র দাদা ঠাকুরকে নিয়ে। দাদা ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথ বলছেন, দাদা ঠাকুর চরিত্রটি সাংকেতিক। ইহা যেন একটি ভাব, ইহাকে অগ্রাহ্য করা যায় না, মিথ্যা দ্বারা প্রবঞ্চনা করা যায় না, বাধা দিয়ে ঠেকানো যায় না। দাদা ঠাকুর চরিত্রটা তো এমনই যে, যদিও এই ধরনের চরিত্র রবীন্দ্রনাথের নাটকে বহু রয়েছে, প্রচুর এরকম চরিত্র আমরা পাই। আমরা মুক্তধারাতে পেয়েছি, আমরা রক্তকরবীতে বিশু পাগুলের মধ্যে খানিকটা পেয়েছি, আমরা অবশ্যই আমাদের নাটকে, রাজা নাটকে পেয়েছি। তাই এরকম একজন স্টেবল ক্যারেক্টার সব সময় রবীন্দ্রনাথের চরিত্রে, মানে নাটকে থাকে, যা কোনোদিনই ঠিক চরিত্র নয়, যে সব সময়ই একটা সংকেতকে বহন করে নিয়ে চলে। এবং এখানেও কিন্তু দাদা ঠাকুরও একটি সংকেত মাত্র। রবীন্দ্রনাথ এই মুক্তমনা দর্শনকে এমনই চরিত্রের মাধ্যমে দাঁড় করিয়েছেন লেখক, যার দ্বারা অচলায়তনের রুদ্ধদ্বার ও শৃঙ্খল এক নিমেষে ভেঙে পড়েছে। যে অচলায়তন তারই সৃষ্টি, যিনি নিজের নির্মাণ ভুল পথগামী জেনে নিজেই এসে ভেঙে দিচ্ছেন। ইনি সত্যের প্রতীক। সহজ জীবনকে তিনি রূপ দিতে চান খেলার ছলে, জীবনের গভীর সত্য বোঝাতে চান তিনি ঠিক এইরকম ভাবে সকলের সঙ্গে মিশে, সকলের মনের ভীতি দূর করে আসল যে ভক্তি, যা অন্তর থেকে উৎসারিত, যা ভালোবাসার অধীন, তাকে তিনি প্রবাহিত করে দেন। এবার সবার জন্য সমানভাবে করেন, সমানভাবে ভাবেন। তাই দাদা ঠাকুরকে সব সময় দেখা যায় না। দাদা ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন জনের হয়ে থাকেন, কারুর দাদা ঠাকুর, কারুর গুরু, আবার কারুর গোসাই। বিভিন্ন রূপে আমরা তাকে দেখতে পাই, কিন্তু দাদা ঠাকুর রয়েছেন অনেকটা ঈশ্বরের মতো, অনেকটা মহামানবের মতো, অনেকটা ভিতরের বড় আমির মতো, যে আমার মধ্যেই অবস্থান করছে। উপনিষদের ধারণায় যে আমার মধ্যেই অবস্থান করছে, যে অন্যের কাছেও অবস্থান করছে, কিন্তু সে সর্বত্র অবস্থান করছে। যখনই সে দেখে তার নির্মিত যা কিছু সবকিছু উল্টোপাল্টা হতে চলেছে, তখনই সে এসে দাঁড়ায়, সে তখন ভাঙে, আবার নতুন করে গড়ে। এই যে একটা বিশাল
জিনিস, একে আমরা কোনো রকম এরম ভাবে ছোট আলোচনার মধ্যে আনতেই পারবো না। এই যে ভাবনাটা, এই বিশালত্বটা, এটা কিন্তু উপনিষদের দান। এবং এই কারণেই দাদা ঠাকুরের মতো সাংকেতিক চরিত্র আমরা বহু নাটকে রবীন্দ্রনাথের পাই। সে একটা মহামানবের মতো সত্তা, যে গড়ে সেই ভাঙে আর সেই সর্বত্র বিরাজ করে। এই নাটকের আরো এক অদ্ভুত চরিত্র, যিনি আচার্য, যিনি অচলায়তনের মাথা হলেও পঞ্চকের মতো মুক্ত বাতাসের সংস্পর্শে এসে বোঝেন জীবনকে বাঁধা যায় না, সে পিছলে বেরিয়ে আসতে চায়। তিনি যেন কারাগার থেকে মুক্তি চেয়েছেন, তার তৈরি না, তার চালিত কারাগার, তিনি যেন জেলার, কিন্তু তিনিই মুক্তি চাইছেন। তাই তার কাছে নির্বাসন ও মুক্তি হয়ে উঠেছে। আমরা বুঝি এক সময় মহাপঞ্চকের মত যে যা ছিল সেই একই মতে চালনা তিনি নিজেকে করেছিলেন, কিন্তু তিনি যেন এটাকে মানতেই পারছেন না। সেই কারণে তিনি উপাচার্যকে বলছেন যে তুমি শান্তি পাচ্ছ, আসলে তিনি নিজের মনে তো শান্তি পাচ্ছেন না, সেই জন্য তিনি এই কথা বলছেন। যখন গুরুর সঙ্গে দেখা হচ্ছে, তিনি স্বীকার করছেন যে সবকিছুকে বাঁধতে বাঁধতে আমি নিজের হাত দুটোকেও বেঁধে ফেলেছি, সেই জন্য আমি নিজেই যেন এগোতে পারছি না। সেই কারণে তিনি এই যে নিয়মের বদ্ধতা, এটাকে তিনি আর মেনে নিতে পারেননি শেষে। তাই যখন সুভদ্রর ঐরম অবস্থা দেখছেন, তখন তিনি ভেতর থেকে স্বাধীন হতে চেয়েছেন, আর এসব তিনি মানতে চাননি। তিনি এই নাটকে সেই গুটি কয়েক মানুষের মতো, যারা এই ভীষণ অন্ধকারের মধ্যেও পৃথিবীর কোনো একটা আলোর ওপরে আস্থা রাখে, যারা আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু জানে যে ভুল হচ্ছে, কিছু করতে পারছে না, কিন্তু যখন করতে পারে তখন তারা বেরিয়ে আসে বাইরে। এই যে তার বিশ্বাস, সেটাই কিন্তু তাকে তার জয় ঘটিয়েছে, তার ভেতরকার সত্যির জয় ঘটিয়েছে। আচার্য চরিত্রটা এই রকমই। আমি মহাপঞ্চকের চরিত্র ছোট করে আগেই বলে দিয়েছি। এছাড়া বাকি যা যা চরিত্র এখানে আছে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্রত্যেকটি চরিত্রই এই নাটককে টেনে নিয়ে যাওয়ার জন্য খুব বড় বড় ভূমিকা পালন করেছে। সোনপাংশুদের চরিত্র যেভাবে তিনি লিখেছেন, সত্যি অবাক হতে হয়। যে সেরকম ভাবে তিনি যখন দর্ভকদের চরিত্র লিখছেন, যেরকম ভাবে স্থবির রাজা, তার যে চরিত্র লিখছেন, প্রত্যেকটা চরিত্র খুব খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এরাই মূলত মূল চরিত্র। আশা করি আমি এই পর্বে এই বিষয়টা সম্পর্কে কিছু ধারণা দিতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরো কিছু আলোচনা আমি আনবো অচলায়তনের, আশা করি সেগুলোর মধ্যে যদি কিছু বিশেষ থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।